নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা দারুণ জিনিস দেখব। ইংরেজি ভাষার একেবারে ভেতরের কাঠামোটা কেমন, মানে শব্দ দিয়ে কিভাবে বাক্য বানানো হয়, তার স্থাপত্য নকশাটা কি। চলুন এ ব্যাপারটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে সাধারণ কিছু ভাবনা কিভাবে এত শক্তিশালী বাক্যে পরিণত হয়? ব্যাপারটা কিন্তু শুধু নিয়মের খেলা নয়। বাক্য গঠনকে যদি আমরা একটা যোগাযোগের হাতিয়ার হিসেবে দেখি, তাহলে কেমন হয়? একটা সাধারণ আইডিয়াকে অসাধারণ করে তোলার আসল জাদুটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। তো যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে যেমন একটা মজবুত ফাউন্ডেশন লাগে, ভাষার ক্ষেত্রেও ঠিক তাই। আর সেই ফাউন্ডেশনটা কি? ওটাই হলো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। আমাদের আজকের আলোচনার একদম প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ এটাই। এই টেবিলটা দেখুন, একদম পরিষ্কার। সিম্পল সেন্টেন্সের গঠনটা কি? একটাই ক্লজ, মানে একটাই সম্পূর্ণ ভাবনা। যেমন হি কেম টু লার্ন, এখানে একটাই কথা বলা হচ্ছে, একটাই আইডিয়া, আর কিচ্ছু না। একদম সোজা সাপটা, কিন্তু ভীষণ শক্তিশালী। এই যে বাক্যটা হি কেম টু লার্ন, এটা কিন্তু একাই 100, মানে এর অর্থ বোঝার জন্য অন্য কিছুর দরকারই পড়ে না। এটা একটা স্বয়ংসম্পূর্ণ ইউনিট, আর এ কারণেই এটাকে মূল ক্লজ বলা হয়। আমাদের পুরো বিল্ডিংয়ের ফাউন্ডেশন ব্লক এটাই। বেশ, ফাউন্ডেশন তো তৈরি, এবার কি করা যায়? এবার আমরা এর ওপর আরও বিস্তারিত যোগ করতে পারি, তাই না? আর এই কাজটা করার জন্য আমাদের হাতে আছে দ্বিতীয় টুল, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এটা দিয়ে মূল ভাবনার সাথে আরও নতুন তথ্য জুড়ে দেওয়া যায়। একটা কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? একটা মেইন ক্লজ, মানে যেটা হলো মূল হিরো, যার নিজের অর্থ আছে। আর তার সাথে থাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা হলো সাইডকিকের মতো। এর পুরো অর্থটা বোঝার জন্য কিন্তু মেইন ক্লজের উপর নির্ভর করতে হয়। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হি কেম বিকজ হি ওয়ান্টেড টু লার্ন। এখানে হি কেম, এই অংশটা কিন্তু নিজেই একটা সম্পূর্ণ বাক্য। এটা হলো আমাদের মেইন ক্লজ। কিন্তু বিকজ হি ওয়ান্টেড টু লার্ন, এই অংশটা, এটা কারণটা বলছে ঠিকই, কিন্তু একা একা এর কোনো মানে হয় না। এটা মেইন ক্লজের উপর নির্ভরশীল। দেখুন, দুটোকে আলাদা রঙে দেখানো হয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এবার আসা যাক আমাদের তৃতীয় কাঠামোতে। ধরুন দুটো আলাদা কিন্তু সমান গুরুত্বপূর্ণ আইডিয়া আছে। এদেরকে একসাথে জুড়তে হবে, একটা সম্পর্ক তৈরি করতে হবে। তখন কি ব্যবহার করা হয়? ঠিক ধরেছেন, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। একটা কম্পাউন্ড সেন্টেন্স কি করে? এটা দুটো বা তার বেশি স্বাধীন মেন ক্লজকে একসাথে জুড়ে দেয়। ব্যাপারটা অনেকটা এরকম, যেন দুটো আলাদা ফাউন্ডেশন ব্লককে পাশাপাশি শক্ত করে জোড়া লাগানো হলো। এই বাক্যটা দেখুন, হি ওয়ান্টেড টু লার্ন সো হি কেম। এখানে হি ওয়ান্টেড টু লার্ন, এটা একটা পুরো কথা। আবার সো হি কেম, এটাও কিন্তু একটা পুরো কথা। দুটোই স্বাধীন, দুটোই সমান গুরুত্বপূর্ণ। আর এজন্যই দেখুন দুটো অংশকেই একই রঙে, মানে মেইন ক্লজের রঙে দেখানো হয়েছে। তো আমরা তিনটে আলাদা স্ট্রাকচার দেখলাম। এবার সবগুলোকে একসাথে পাশাপাশি রাখলে কেমন হয়? তাহলে এক ঝলকেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে, আর আমরা এদের মধ্যেকার পার্থক্যটাও আরও সহজে ধরতে পারব। তাহলে সারমর্মটা কি দাঁড়ালো? যখন একটাই আইডিয়া তখন সিম্পল সেন্টেন্স, যখন একটা মূল আইডিয়ার সাথে আরও কিছু তথ্য যোগ করা দরকার তখন কমপ্লেক্স সেন্টেন্স, আর যখন দুটো সমান ওজনের আইডিয়াকে জুড়তে হবে তখন কম্পাউন্ড সেন্টেন্স। এই টেবিলটাতেই আজকের পুরো আলোচনার সারাংশটা রয়েছে। মার্ক টুয়েনের এই কথাটা একবার ভাবুন তো, কি দারুণ! সঠিক শব্দ আর প্রায় সঠিক শব্দের মধ্যে পার্থক্যটা হলো বিদ্যুৎ আর জোনাকির মধ্যেকার পার্থক্যের মতো। ব্যাপারটা কিন্তু শুধু শব্দের ক্ষেত্রেই সত্যি নয়, সঠিক বাক্য গঠনও ঠিক এমনই। একটা ভালো কাঠামো আপনার লেখায় বিদ্যুতের মতো ঝলকানি এনে দিতে পারে, আর ভুল কাঠামো হলে সেটা জোনাকির আলোর মতোই টিমটিম করবে। তাহলে বাক্য তৈরির সব সরঞ্জাম তো এখন আমাদের হাতে। এই টুলগুলো ব্যবহার করে এবার ভাবনার কি অসাধারণ সব স্থাপত্য তৈরি করা সম্ভব, তাই না? নির্মাণ কাজটা এবার শুরু হোক।